আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব জমির বিক্রেতা হিসাবে আপনার করণীয়। ইউটিউব, ফেসবুক অথবা অনেক ওয়েবসাইটে আমরা পাবো জমি ক্রয় করার আগে কি করব, ক্রয় করার সময় কি করব, ক্রয় করার পরে কি করব, জমি কিনতে কি কি বিষয় লক্ষ্য করব। আজকে আমার যে ভিডিওটি সেটি হচ্ছে একটি ব্যতিক্রম। জমির বিক্রেতা হিসেবে আমরা কি করব। আপনি জমি বিক্রি করতেছেন, আপনি হয়তো 100 বিঘা জমির মালিক, আপনি 1 বিঘা জমি বিক্রি করবেন বা 1 একর জমি বিক্রি করবেন। তাহলে আপনি বাকি যে জমিগুলো আছে সেগুলো যাতে ভূমিদস্যু অসাধু কর্মচারীর জন্য আপনার সমস্ত যে জমি আছে সেগুলো যদি তারা লিখে না নেয়, এর কোনো গ্যারান্টি নেই। কারণ হচ্ছে আমরা যে জাল দলিলের সিরিজ দেখেছি, সেখানে প্রথম ভিডিওতে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে জাল দলিল কি, কিভাবে জাল দলিল তৈরি হয়। 2 নম্বর হচ্ছে যে দলিল কিভাবে আমরা শনাক্ত করব, অর্থাৎ জাল দলিল কি হিসাবে আমরা শনাক্ত করব। 3 নম্বর ভিডিওতে আমরা দেখেছি জাল দলিল কি হিসাবে বাতিল করতে হয়। 4 নম্বর ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটি 100% কার্যকরী বালামে লিপিবদ্ধ মূল জাল দলিল তারা তৈরি করে, যেটি আদালতে টিকে যায়। আজকের এই ভিডিও তো আপনি যদি জমির বিক্রেতা হয়ে থাকেন আপনার জন্য। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আপনার উপকারে আসবে আপনি ক্রেতা হলেও। যাই হোক বন্ধুরা, আপনি যদি জমির বিক্রেতা হয়ে থাকেন, সর্বপ্রথমই হচ্ছে যে আমরা যে জমির দলিল তৈরি করি এর জন্য স্ট্যাম্প ক্রয় করতে হয়। তো অবশ্যই যে স্ট্যাম্পগুলো ক্রয় করা হচ্ছে সে ভেন্ডরের লাইসেন্স নাম্বার দেখে নেবেন, অর্থাৎ সে লাইসেন্স প্রাপ্ত কিনা, স্ট্যাম্পগুলো জাল কিনা সেটি দেখে নেবেন। তো সাধারণ ক্ষেত্রে যেটি হয়ে থাকে যে জমি যারা ক্রয় করেন তারাই দলিলটি তৈরি করেন এবং জমির বিক্রেতা হিসাবে আমরা শুধু এই জায়গায় সিগনেচার করি। তো যাই হোক, আপনি যদি একই সাথে যান অবশ্যই লাইসেন্স প্রাপ্ত ভেন্ডরের কাছ থেকে যা স্ট্যাম্পগুলো ক্রয় করতেছে, কত পাতার স্ট্যাম্প ক্রয় করতেছে এটি অবশ্যই স্মরণ রাখবেন এবং অবশ্যই খোঁজ নিয়ে দেখবেন। কারণ হচ্ছে দলিলে যতগুলো স্ট্যাম্পের ব্যবহারের প্রয়োজন তার অতিরিক্ত স্ট্যাম্প ক্রয় করা হলে সেগুলো অবশ্যই আপনি নিয়ে নেবেন। কারণ হচ্ছে অতিরিক্ত স্ট্যাম্পগুলো দিয়েই আপনার নামে জাল দলিল তৈরি করা হতে পারে। তো 2 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে দলিল লেখক। সাধারণত যেটি হয়ে থাকে জমির ক্রেতারাই দলিল লেখক খুঁজে নেন, আপনি শুধু সিগনেচার করেন। তবে যাই হোক, আপনি যেহেতু জমি দাতা, যেহেতু দলিল আপনাকে সিগনেচার করতে হবে, যে দলিল লেখক দলিলটি লিখেছেন তার অবশ্যই আপনি লাইসেন্স নাম্বার চেক করে নেবেন এবং চাইলে সে লাইসেন্স নাম্বার দেখাতে বাধ্য রেজিস্ট্রেশন আইন হিসাবে। 3 নম্বর হচ্ছে দলিলে স্বাক্ষর। দলিলে স্বাক্ষর করার আগে অবশ্যই আপনি পাতাগুলো গণে নেবেন, কতটি পাতায় আপনি সিগনেচার করতেছেন, এবং সাথে সাথে কোনো খালি স্ট্যাম্পে আপনি সিগনেচার করবেন না। অর্থাৎ আপনি যে দলিলগুলোতে সিগনেচার করবেন প্রতিটি পাতা পড়ে দেখবেন, যদি সম্ভব হয়, যদি পড়া নাও সম্ভব হয় তখনও কোনো খালি স্ট্যাম্পে আপনি সিগনেচার করবেন না। আর সাবকবলা দলিলের ক্ষেত্রে অবশ্যই আপনি 16 নম্বর কলামটি, যেটা হচ্ছে কৈফিয়ত কলম, সেটি অবশ্যই চেক করে নেবেন। কারণ সেখানে অনেক কিছু, এটি হচ্ছে একটি মূল বিষয়, কারণ সেখানে দলিলে কাটাকাটি ঘষা মাজা অনেক কিছু করে সেখানে যদি লিখে দেওয়া হয় তাহলে দলিলটি কিন্তু শুদ্ধ হয়ে যায়। তো 4 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যখন দলিলটি আপনি সম্পাদন করে দিলেন, সিগনেচার করে দিলেন, তখনও কিন্তু দলিল রেজিস্ট্রেশন হয়নি। তো সম্পাদনের পরে আপনি এই দলিলটির একটি ফটোকপি নিয়ে নিন, সেটি আপনার কাছে রাখুন। কারণ হচ্ছে এই যে দলিলে যে স্ট্যাম্পগুলো ব্যবহার করা হয়েছে প্রতিটি স্ট্যাম্পে একটি করে নাম্বার দেওয়া আছে। আপনার জমির যদি পাতা চেঞ্জ করা হয় স্ট্যাম্পগুলো চেঞ্জ হয়ে যাবে, আপনি স্ট্যাম্প নাম্বার কিন্তু জানবেন না। তো ওই জন্য সম্পাদিত দলিলটির একটি ফটোকপি করে নিন, যেখানে দাতা, গ্রহীতা সমস্ত সবার সিগনেচার, সাক্ষী ইত্যাদি থাকবে, তার একটি ফটোকপি আপনি নিয়ে নিন। তার পরবর্তীতে সেটি হচ্ছে যে এলটি নোটিশটি আপনি একটু চেক করে দেখুন যে সমস্ত কিছু জমির পরিমাণ, শ্রেণী, দাগ নাম্বার, মূল্য সমস্ত কিছু ঠিক আছে কিনা, তারও একটি ফটোকপি আপনি করে নিন। তার পরবর্তীতে যেটি বিষয় সেটি হচ্ছে যে ব্যাংক ড্রাফটসগুলো করা হয় সেগুলো একটু চেক করে নিন। সাধারণত এই ক্ষেত্রে মজার যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের দেশে সমস্ত টাকা পয়সা কিন্তু জমি যারা ক্রয় করে তারা পে করে। অর্থাৎ 1 লক্ষ টাকা জমিতে যদি 11% সরকারি ব্যাংক ড্রাফট করতে হয়, 11% কিন্তু দলিলের যে ক্রেতা সে পে করে। তবে আয়কর অনুসারে এই যে 11%-এর ক্ষেত্রে 3% টাকা কিন্তু জমির যে দাতা, অর্থাৎ আপনি যে জমির বিক্রেতা, আপনাকে কিন্তু পেমেন্ট করতে হয়। সেগুলো আপনার নামেই সরকারি অ্যাকাউন্টে যোগ হয়ে থাকে। তো ওই জন্য এই জায়গা হয়তো আপনার একটু লস হয়ে যাবে। তো যাই হোক, অবশ্যই আপনি এই ব্যাংক ড্রাফটসগুলোরও একটি ফটোকপি নিয়ে রাখবেন, সেখানে টাকার পরিমাণ, পে অর্ডার নাম্বার লেখা থাকবে। তার পরবর্তীতে যেটি হচ্ছে সেটি হচ্ছে যখন
দলিলটি আপনি রেজিস্ট্রেশন করে দিবেন। রেজিস্ট্রেশন করার সাথে সাথে সাধারণত যেটি হয়ে থাকে, যারা জমি ক্রয় করেন তারা অবিকল নকলের জন্য আবেদন হয়তো করেন অথবা করেন না। জমির বিক্রেতা হিসাবে আমরা কখনো চিন্তাও করি না যে জমিটি আমরা বিক্রি করে দিচ্ছি তার আবার অবিকল নকল আমরা উঠাবো। তো যাই হোক, আপনি যদি জমির বিক্রেতা হয়ে থাকেন, নিজেকে সেভ করতে চান জাল দলিল থেকে, অবশ্যই আপনি একটি সেম দলিলটির একটি অবিকল নকল সেম 50 টাকার স্টাম্পে দলিল লেখকরা টাইপ করে দিবে, দলিলটির সাথে আপনি জমা দিন। 3 থেকে 4 দিনের মাথায় আপনাকে সেই অবিকল দলিলটি দেওয়া হবে। অর্থাৎ আপনি যে দলিলটি সম্পাদন করেছেন হুবহু তার প্রিন্টেড কপি সাব রেজিস্ট্রার কি করবে, সিগনেচার করে দিয়ে দিবে। তার পরবর্তীতে সেটি হচ্ছে দলিলটি যখন সম্পাদন হয়ে গেল একটি রসিদ দেওয়া হবে, তাকে বলা হয় 52 ধারা রসিদ। আর এই রসিদটি সাধারণত জমির যে ক্রেতা তার কাছেই থাকে, কোনো কোনো এলাকায় সেগুলো মোহরির কাছে থাকে। যার কাছেই থাকুক, আপনি যে দলিলটি সম্পাদন করে দিচ্ছেন তার যে 52 ধারা রসিদ তার একটি ফটোকপি, কারণ মূলটি আপনাকে জমির ক্রেতা দিবে না, আপনি জাস্ট তার একটি ফটোকপি রেখে দিন। তো এই ফটোকপি রাখার কারণটা হচ্ছে যখন মূল দলিলটি আসবে সেখানে আপনি জানতে পারবেন যে কবে সেই যে ফটোকপিটি নিয়ে যদি আপনি কখনো 1 থেকে 1.5 বছর বা 2 বছরের মাথায় যান, আপনি জানতে পারবেন মূল দলিলটি ক্রেতা নিয়েছে কি নেয়নি। যদি মূল দলিলটি ক্রেতা নিয়ে থাকে তার সাথে যোগাযোগ করে মূল দলিলের ফটোকপি নিয়ে নেবেন। আর যদি না নিয়ে থাকে আপনি সাব রেজিস্ট্রেশন অফিস থেকে সামান্য কিছু টাকা দিয়ে তার একটি ফটোকপি কিন্তু নিতে পারবেন। মূল যে অরিজিনাল যেখানে আপনার ছবি থাকবে, স্বাক্ষর থাকবে, সেগুলো কিন্তু নিতে পারবেন। তো তার পরবর্তীতে আরো যে বিষয়টি সেটি হচ্ছে যে দলিল সম্পাদনের জন্য যে টাকা পয়সাগুলো জমির যে ক্রেতা সে যে দলিল লেখককে দিল, দলিল লেখক তার বিনিময়ে একটি রসিদ দিতে বাধ্য। সেই রসিদে আপনার দলিলে কতটি শব্দ ছিল, কতটি নোটিশ ছিল, জমির দাম কি ছিল, জমির পরিমাণ, সেই সমস্ত কিছু কিন্তু লেখা থাকে। তো অবশ্যই দলিল লেখকের কাছ থেকে দলিল মুস্তাফিদার যে রসিদটি, অর্থাৎ যতটুকু টাকা সে নিচ্ছে তার রসিদটি আপনি নিয়ে নিন। সাধারণত জমির যে ক্রেতা সেটি নিতে চায় না বা জানেও না। তো যদি আপনি সেটি না পান, জাস্ট এর ফটোকপি নিয়ে নিন, মূল কপিটা জমির যে ক্রেতা তার কাছেই থাকবে। তো এখন কথা হচ্ছে এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আর যে বিষয়টি সেটি হচ্ছে যে যখন দলিলটি সম্পাদন হয়ে গেল, রেজিস্ট্রেশন হয়ে গেল, বালামে লিপিবদ্ধ হয়ে গেল, 1 থেকে 2 বছর পরে জাস্ট কখনো সময় পেলে গিয়ে একবার বালামটি পরিদর্শন করুন। বালাম কি জিনিস? সেটি হচ্ছে রেজিস্টার বই, যেখানে আপনার এই দলিলটি সরকারি নির্দিষ্ট ফরম্যাটে নির্দিষ্ট বইয়ে লেখা থাকে। জাস্ট একটু পরিদর্শন করে আসুন যে আসলেই আপনি যে জমিটি বিক্রি করেছেন সেটি সেখানে সঠিক মতো লিপিবদ্ধ হয়েছে কিনা। যদি সেখানে সঠিক মতো লিপিবদ্ধ হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু কাটাকাটি, ঘষামাজা, ওভাররাইটিং করা সম্ভব নয়, কারণ সেখানে জায়গা ফাঁকা থাকে না। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা স্মরণ রাখবেন স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু আপনারা জাল দলিল নিয়ে চিন্তা করতে হবে না। না হলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যাদের একই খতিয়ানে, একই দাগে, একই মোজায় একাধিক জমি আছে, তারা অনেক ক্ষেত্রে এই সমস্যায় পড়ে থাকেন। আর এই সমস্ত জাল দলিল এতটাই সঠিক হয়ে থাকে যে আদালতের পক্ষে এগুলো বাতিল করা সম্ভব নয়। তো বন্ধুরা, রিক্যাপে যদি আমি আরও একবার বলে দিই, জাল দলিল থেকে বাঁচতে আপনি যে কাজটি করবেন, সর্বপ্রথম হচ্ছে নিজের নামে স্ট্যাম্প ক্রয় করবেন। 2 নম্বর হচ্ছে যেই দলিল লেখক মোহরি বা দলিল মুস্তাফিদাকারকের কাছে দলিলটি তৈরি করবেন তার লাইসেন্স নাম্বার অবশ্যই চেক করে নেবেন। 3 নম্বর হচ্ছে কত পাতায় আপনি সিগনেচার করতেছেন সেটি অবশ্যই দেখে নেবেন। তার পরবর্তীতে হচ্ছে কোনো খালি পাতায় আপনি কখনোই সিগনেচার করবেন না, এবং এলটি নোটিশটি অবশ্যই চেক করে নেবেন, জমির পরিমাণ, শ্রেণী, দাগ নাম্বার ঠিক আছে কিনা। সম্পাদিত দলিলের 16 নম্বর অধ্যায় যেখানে কৈফিয়ত লেখা থাকে সেখানে প্রযোজ্য নয় এই লেখাটি লেখা আছে কিনা অবশ্যই দেখে নেবেন। তার পরবর্তীতে হচ্ছে যখন দলিলটি সম্পাদনের পর রেজিস্ট্রেশন হয়ে যাবে, তো যে ব্যাংক ড্রাফটসগুলো আছে, পে অর্ডারগুলো আছে, সেগুলোর একটি ফটোকপি আপনি অবশ্যই নেবেন, এবং এলটি নোটিশটিরও একটি ফটোকপি আপনার কাছে রেখে দিবেন। দলিল সম্পাদনের পর এর প্রাপ্তি স্বীকারপত্র, অর্থাৎ দলিলটির একটি 52 ধারার রসিদ দেওয়া হয়, সেই রসিদটি সাধারণত ক্রেতার কাছে থাকে, তো তারও একটি ফটোকপি রেখে দিবেন আপনি জমির বিক্রেতা হিসাবে। এবং দলিলটি সম্পাদনে যত টাকা খরচ হয়েছে, কত শব্দের দলিল, কত দলিল, কোন তারিখে কোন জমির
এই দলিলটি মুসাবিদা করেছে, এই জন্য দলিল লেখক একটি রসিদ দিতে বাধ্য রেজিস্ট্রেশন আইন অনুসারে। সেই রসিদটিও সাধারণত বিক্রেতার কাছেই থেকে থাকে, তো আপনি চাইলে তারও একটি ফটোকপি রাখতে পারেন। এবং জমির দলিল রেজিস্ট্রেশনের সাথে সাথে একটি অবিকল নকলের আবেদন করুন। সাধারণত জমির ক্রেতা করে থাকে, আপনি ক্রেতার থেকে ফটোকপি রেখে দিন। তো আর যে 52 ধারার রসিদ, তারও একটি ফটোকপি রাখুন। 1 থেকে 1.5 বছর পরে দলিলটি লিপিবদ্ধ হলো কিনা একটু খোঁজ নিন। যদি লিপিবদ্ধ হয়ে থাকে বালামটি পরিদর্শন করুন। মূল দলিলটি যদি থেকে থাকে সেখান থেকে ফটোকপি নিন, অথবা জমির যে ক্রেতা তার কাছ থেকে ফটোকপি নিন। এই সামান্য কয়েকটি কাজ যদি আপনি করেন তাহলে একজন জমির বিক্রেতা হিসাবে আপনার আর কোনো টেনশন থাকতে হবে না। আর এই যে জিনিসগুলো অবশ্যই সেগুলো আপনি নির্ধারিত একটি ফরম্যাট ফাইলে আপনার বাসায় সংরক্ষণ করুন। কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে এমন দেখা যায় আপনার মৃত্যুর পরে আপনার বংশধররা আপনার মূল দলিল দেখে বলে যে তারা এতটুকু জমির মালিক, যদিও আপনি জমিটি বিক্রি করেছেন। কারণ আমরা কেউ হয়তো যে কত পরিমাণ জমি বিক্রি করলাম, কতটুকু জমি বিক্রি করলাম, এর কোনো ফাইল আমরা সংরক্ষণ করি না। তো ওই জন্য পরবর্তী বংশ পরস্পরায় তারা অনেক সমস্যা হয়ে যায়, আদালতে যায়। কারণ তারা চিন্তা করে যে তাদের পৈতৃক সম্পত্তি, দাদার সম্পত্তি আরও আছে, কারণ দলিলে তো লেখা আছে। তখন তারা দলিল সার্চ করে, অনেক রেজিস্ট্রেশন অফিস, রেকর্ড রুমে ঘোরাফেরা করে। তো যাই হোক, আপনি যদি আপনার পরবর্তী জেনারেশনের জন্য এই সম্পত্তির বিষয়, জায়গাজমির বিষয় সবকিছু ক্লিয়ার রাখতে চান, জাস্ট এই কাজগুলো করবেন। আপনি যদি কোনো জমি বিক্রি করতে চান বা করে ফেলান, তার একটি সার্টিফাইড কপি অবশ্যই একটি ফাইলে লিপিবদ্ধ করে রাখুন, সেখানে লিখে রাখুন বিক্রিত জমি। তাহলে আপনি এবং আপনার বংশধর তারা অবশ্যই এই সমস্ত ঝামেলা থেকে মুক্ত থাকবে। তো বন্ধুরা, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনার যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন থাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করার সাথে সাথে যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করবেন। ফেসবুক যে পেজটি আছে সেখানে আপনি ইনবক্স করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আপনি আপনার যে দলিল, খতিয়ান অথবা যে বিষয়ে আপনি জানতে চান সে বিষয়ে ভয়েস মেসেজ দিতে পারেন, অথবা ফোন করতে পারেন, অথবা আপনি মেসেজ দিয়ে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।